চ্যানেল স্টাডি উইথ ফান। তো তোমাদের আজকে টপিক হচ্ছে নবম শ্রেণীর প্রথম অধ্যায় ফরাসি বিপ্লব বা ফ্রান্স রিভলিউশন। তো আমরা এখন জানবো ফরাসি বিপ্লব বা ফ্রান্স রিভলিউশন কি। তো লিখছি, দেখো, এই যে ফরাসি বিপ্লব বা ফ্রান্স রিভলিউশন হয়েছিল কত সালে? 1789 সালে। 1789 সালে 14 ইংরেজি জুলাই। 1789 সালে 14 ইংরেজি জুলাই এই ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল। এখন এই ফরাসি বিপ্লব কি করে সংগঠিত হলো সেটা আমরা জানব। তো 1789 সালে 14 ইংরেজি জুলাই ভোরবেলায় একদিন প্যারিস নগরীতে এক বিপদ সংকেত বেজে উঠল। বলা হলো যে রাজা নাকি তার সৈন্যদের নির্দেশ দিয়েছে প্যারিস নগরীতে প্রবেশ করার। প্যারিস নগরীতে প্রবেশ করার নির্দেশ দিয়েছে প্যারিস নগরীর সৈন্যদের উপর গুলি বর্ষণ করতে। তো এই কথা শুনে প্যারিস নগরীর নাগরিকরা খুব আতঙ্কিত হয়ে গেল। এই একটা গুজব সারা প্যারিস নগরীতে ছড়িয়ে গেল। তখন তারা কি করলো, নিজেদের আত্মরক্ষার্থে তারা প্যারিস নগরীর টাউন হলে 7,000 নরনারী একত্রিত হয়ে তারা একটা প্রতিরোধ গড়ে তোলার সিদ্ধান্ত নিল। এবং পরবর্তী সময়ে শত শত নরনারী একসঙ্গে মিলিত হয়ে কি করলো, বিভিন্ন তাদের নিজেদের আত্মরক্ষার্থে, হাতে তো আর আত্মরক্ষা করা যাবে না, তারা কি করলো, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলিতে হানা দিতে শুরু করলো এবং এই সরকারি প্রতিষ্ঠানগুলিতে হানা দিয়ে অস্ত্রের অনুসন্ধানে সেই আক্রমণ করতে আরম্ভ করলো এবং বিভিন্ন অস্ত্র লুট করতে শুরু করলো। তারপর তারা এই অস্ত্র নিয়ে তাদের প্রোটেকশনের জন্য তারা তৈরি হতে শুরু করলো এবং পরবর্তী সময়ে তারা প্যারিসের পূর্ব প্রান্তে অবস্থিত বাস্তিল দুর্গে আক্রমণ করলো এবং বাস্তিল দুর্গে আক্রমণ করে যাকে নাগরিকরা এই যে বাস্তিল দুর্গকে তারা কি বলে মনে করতো, স্বৈরাচারী দুর্গ বলে মনে করতো। কারণ রাজার বিরোধিতা যারা করতো তাদেরকেই ওরা এই দুর্গে বন্দী করে রাখতো। এখন ওই দুর্গের দুর্গে যে যাদের বন্দী করে রাখতো তাদের দেখাশোনা করার জন্য কিছু কারারক্ষী ছিল। ওই কারারক্ষীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধলো জনগণের। তারপর সংঘর্ষ বাঁধার পর সংঘর্ষে তাদের নিহত করলো এবং তাদের অস্ত্র কি করলো, তারা লুট করে নিল। মানে অস্ত্রের গোপন ভান্ডার অনুসন্ধানে তারা ওই বাস্তিল দুর্গকে আক্রমণ করেছিল এবং ওই দুর্গে যারা বন্দী ছিল তাদেরকে মুক্ত করলো। এই বন্দীর সংখ্যা ছিল 7 জন এবং বন্দীরাও সেই নাগরিকদের সঙ্গে যোগদান করার পর কি হলো, এই আস্তে আস্তে এই আন্দোলন বড় হয়ে উঠলো এবং শুধু যেটা প্যারিসে ছিল এই দাঙ্গা হাঙ্গামাটা শুধু যে প্যারিসে সীমাবদ্ধ ছিল তা নয়, তাই সারা ইউরোপে ছড়িয়ে পড়লো এই আন্দোলন। এখন হচ্ছে এই আন্দোলন বেশিরভাগই এটা ছিল রুটির মূল্য বৃদ্ধির জন্য। এই আন্দোলনে নাগরিকরা যোগদান করেছিল। তারপর তারা কি করলো, এই আন্দোলন যে হয়েছিল যে 1789 সাল থেকে 1789 সাল থেকে 1799 সাল, এই 1789 সাল থেকে 1799 সাল পর্যন্ত এই যে
10 বছর ধরে, এই 10 বছর ধরে এই আন্দোলনের মূল মন্ত্রই ছিল কি? মূল মন্ত্র ছিল ভ্রাতৃত্ব ও স্বাধীনতাবোধ, অর্থাৎ রাজতন্ত্রের অবসান ঘটিয়ে আধুনিক গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং জাতীয়তাবাদী চেতনা প্রচার জাগ্রত করা এবং আইনের চোখে সকলের সমান অধিকার স্থাপন করাই ছিল এই ফরাসি বিপ্লবের মূল মন্ত্র। এখন আমরা জানবো যে ফরাসি বিপ্লব কি কারণে ঘটেছিল, যে একটা বিপ্লবের পেছনে তো কিছু কারণ থাকে। তো এই বিপ্লবের মূল মন্ত্র ছিল কি? এইভাবে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে গণতন্ত্রের প্রতিষ্ঠা করা যায়, যার মধ্যে সকলের সমান অধিকার থাকবে। এখন আমাদের জানতে হবে ফরাসি বিপ্লবের বা ফ্রান্স রিভলিউশনের ঘটার কারণ। ফ্রান্স রিভলিউশন বা ফরাসি বিপ্লবের কারণ জানার আগে আমাদের জানতে হবে তার সমাজ ব্যবস্থা। তো সমাজ ব্যবস্থা জানতে গেলে আমাদের জানতে হবে অষ্টদশ শতাব্দীর শেষার্ধে যে সমাজ ব্যবস্থাটা ছিল ওই সমাজ ব্যবস্থাটা সম্পর্কে জানতে হবে। সমাজ ব্যবস্থাটা সম্পর্কে জানার পরেই আমরা জানতে পারবো যে কি কারণে এই বিপ্লব ঘটেছিল। তো আমরা এখন কি জানবো? অষ্টদশ শতাব্দীর ব্যবস্থা সম্পর্কে। অষ্টদশ শতাব্দীর শেষার্ধে সমাজ ব্যবস্থাটা ছিল 3টি শ্রেণীতে বিভক্ত। তো আমি তোমাদের ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি ওই 3টি শ্রেণী যে কি কি ছিল। শ্রেণীতে বিভক্ত ছিল। একটা ছিল যাজক শ্রেণী, এটা ছিল সামন্ত প্রভু, এটা ছিল সাধারণ মানুষ। এখন এই যে যাজক শ্রেণী ছিল, সামন্ত প্রভু, সাধারণ মানুষ, যাজক শ্রেণীর মধ্যে কারা কারা ছিল? যাজক শ্রেণীর মধ্যে ছিল গির্জার শাসকরা, এবং সামন্ত প্রভুর মধ্যে ছিল রাজা, আর সাধারণ মানুষের মধ্যে ছিল বিভিন্ন সরকারি চাকুরিজীবী, মধ্যবিত্ত, তারপর ছিল কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, ছিল। সাধারণ মানুষের সংখ্যাই ছিল বেশি। আর এই সাধারণ মানুষদের কি বলা হতো? থার্ড এস্টেট বলা হতো। বোর্ডটা যেহেতু ছোট তাই বুঝতে হচ্ছে। সাধারণ মানুষদের কি বলা হতো? থার্ড এস্টেট। সাধারণ মানুষদের থার্ড এস্টেট বলা হতো। এই ফরাসি বিপ্লবের সময় যে অষ্টদশ শতাব্দীর শেষার্ধে যে
সমাজ ব্যবস্থাটা ছিল, এই সমাজ ব্যবস্থাটা 3টি শ্রেণীতে বিভক্ত ছিল। কি কি ছিল? যাজক, সামন্ত প্রভু এবং সাধারণ মানুষ। আর এই সাধারণ মানুষদের বলা হতো থার্ড এস্টেট। এখন আমরা জানবো যে কি কারণে ওই বিপ্লব হয়েছিল। ওই বিপ্লবের সময় রাজা কে ছিলেন সেটা আমার জানতে হবে। তো 1774 খ্রিস্টাব্দে 1774 খ্রিস্টাব্দে পূর্ব বংশীয় রাজা ষোড়শী ছিলেন ওই সময়ের রাজা, এই অষ্টাদশ শতাব্দীর শেষার্ধের রাজা ছিলেন। এবং এই 1774 খ্রিস্টাব্দে ওই সময়ের রাজা ছিলেন। তারপর তিনি যে সিংহাসনে বসেছিলেন, কত সিংহাসনে যে বসেছিলেন 1774 খ্রিস্টাব্দে, তার বয়স ছিল 20 বছর বয়সে তিনি সিংহাসনে বসেন। তিনি অস্ট্রিয়ার রাজকন্যা আতুয়ানাদকে বিবাহ করেন। ষোড়শীর সিংহাসনে বসার সময়কালটা ছিল 1774 খ্রিস্টাব্দে। এবং তিনি কত বছর বয়সে সিংহাসনে বসেছিলেন? 20 বছর বয়সে তিনি সিংহাসনে বসেন এবং তিনি অস্ট্রিয়ার রাজকন্যা আতুয়ানাদকে বিবাহ করেন। যখন তিনি সিংহাসনে বসলেন, তখন দেখলেন সিংহাসনে বসার পর, ক্ষমতায় বসার পর তিনি দেখলেন যে ফ্রান্সের যে অর্থনৈতিক ব্যবস্থাটা কিছু দুর্বল ছিল। তো তিনি সিংহাসনে বসার পর দেখলেন ওইখানে ওই সময়ের যে আর্থিক অবস্থাটা ছিল সেটা কিছু দুর্বল হয়ে পড়ছিল, বা রাজকোষ প্রায় শূন্য হয়ে যাচ্ছিল। কারণ দীর্ঘদিন যাবৎ ওদের যুদ্ধ চলতো। এক দেশের সঙ্গে এক দেশের যুদ্ধ চালানোর জন্য যে অর্থ ব্যয় হতো, তার কি ওই ফ্রান্সের অর্থনীতির উপর কিছু প্রভাব পড়তো। এবং তাছাড়া আরেকটি কারণ ছিল যে রাজাদের যে বিলাসবহুল জীবনযাত্রা, ওই জীবনযাত্রার জন্য তো কিছু অর্থ ব্যয় হতো, ওইটাও ওইখান থেকে নেওয়া হতো। তাই যার জন্য এগুলির জন্য কিছু প্রভাব পড়েছিল। এখন আমরা দেখব যে ফ্রান্সের ফরাসি যখন সিংহাসনে বসেন, তখন তিনি দেখলেন যে রাজকোষ প্রায় শূন্য হয়ে যাচ্ছে। দীর্ঘদিন
বিলাসবহুল জীবন যাত্রার ফলে। তো এই ছিল, এগুলি কিন্তু তোমরা দুইটা দুইটা করে পয়েন্ট লিখতে পারো ছোট ছোট করে। এরপর ছিল যে আমেরিকা কি করেছিল, আমেরিকা তার চিরশত্রু ব্রিটেনের হাত থেকে ব্রিটেনের সঙ্গে যুদ্ধ করেছিল ফ্রান্সের সহায়তায়। যুদ্ধ করে তার থেকে 13টি কলোনি তারা উদ্ধার করেছিল। ওই সময় ওই যে যুদ্ধটা হয়েছিল, ওই সময় যুদ্ধের সময় ব্যাপক টাকা একটা খরচা হয়েছিল। এই যে ব্যাপক টাকাটা খরচা হয়েছিল, এই টাকার পরিমাণ ছিল 1 লক্ষ কোটি অভ্র। এবং 1 লক্ষ কোটি অভ্র যখন মানে 1 লক্ষ কোটি অভ্র কর ধার্য করা হয়েছিল, ওই ঋণটা নেওয়া হয়েছিল অন্যদের কাছ থেকে ওই যুদ্ধটার জন্য। এবং পরবর্তী সময়ে ওই ঋণটা গিয়ে দাঁড়িয়েছিল 2 লক্ষ কোটি অভ্রে। তারপরে এই 2 লক্ষ কোটি অভ্রে দাঁড়িয়েছে পরে ঋণটা শোধ করার জন্য যারা ওই ঋণটা দিয়েছিল, যাদের ওই আমেরিকাকে যুদ্ধ করার জন্য, মানে আমেরিকা তো ফ্রান্সের সঙ্গে মিলিত হয়ে যুদ্ধটা করেছিল। তো ফ্রান্সকে যারা দিয়েছিল ওই টাকাটা, তারা কি করলো, টাকাটা যেহেতু দিয়েছে, তারা ওইটার সুদ কি চাইলো, ওর সুদ চাইলো 10%। ওই 10% সুদ ধার্য করাতে কি হলো, তো সরকারকে তো ওই টাকাটা পরিশোধ করতে হচ্ছিল। ওই পরিশোধ করতে গিয়ে কি হলো, অর্থনীতিতে কিছু একটু ধাক্কা খেলো। অর্থনীতিটা ধাক্কা খাওয়ার পর তারা কি করলো, যে ওই টাকাটা মেনটেন করার জন্য ওই যারা চাইছে ওই করটা তাদেরকে দেওয়ার জন্য তারা কি করলো, করের বোঝা আরো বাড়িয়ে দিল। বাড়িয়ে দেওয়ার পর তারা কি করলো, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, তারপর কৃষক, সবার থেকে ওই টাকাটা নেওয়ার চেষ্টা করলো। করের বোঝা বাড়ানো হলো। স্বাভাবিক, যখন কৃষকরা তো আগে থেকে কর দিচ্ছে, আর কি হচ্ছে, সাধারণ মানুষই কর দিয়ে যাচ্ছে, আর তৃতীয় শ্রেণীর মানুষরাই কর দিচ্ছে, আর প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী কিন্তু কর দিচ্ছে না, তারা ওদেরকে শোষণ করে খাচ্ছে। তো কি হলো, যে ওদের আগে তো করের বোঝা ছিলই ওদের উপর আরো চাপিয়ে দেওয়ার ফলে কি হলো, আরো বিক্ষোভ বাড়লো ওদের। কারণ ওরা তো কি করতো, ওরা ওদের থেকে শোষণ করে নিত, আর ওদের বেঁচে থাকার জন্য যতটুকু দরকার অতটুকুই দিত, কিন্তু আয় কিন্তু বাড়তো, কিন্তু বাড়তি আয়টা কি ওরাই নিয়ে যেত। ওরা ওই যে আয়টা ওরা কিন্তু চোখে দেখতে পেত না। তার জন্য কি একটা বিক্ষোভ বাড়লো এবং অর্থনীতিটা একটু নড়বড়ে হয়ে গেল। এটা স্বাভাবিক, যে কোনো দেশের অর্থনীতি নড়বড় হলে তো সবকিছুর আগে কি আমাদের দরকার, অর্থের দরকার। অর্থ না হলে কি আমরা কিছু একটা ঠিকঠাক সম্পূর্ণ হয় না। তো এই অর্থনীতিটা নড়বড়ে হওয়ার ফলে কি হলো, ফরাসি বিপ্লব ঘটারও একটা কারণ এই অর্থনৈতিক নড়বড়টা। তার মধ্যে ওদের উপর, সাধারণ মানুষের উপর এত কর ধার্য করা, ওরা তো ক্রুদ্ধ হবেই। এটা ছিল প্রথম কারণ। এবং দ্বিতীয় কারণ ছিল কি, দ্বিতীয় কারণটা হলো সাধারণ মানুষরা ছিল সংখ্যায় 90% ছিল সাধারণ মানুষ। আর এদের মধ্যে বেশিরভাগই ছিল কৃষক। আর কৃষক মানে কি, তারা চাষাবাদ করত। কিন্তু কৃষকদের কি চাষ করতো তো ঠিকই, কিন্তু কৃষকদের কোনো নিজস্ব জমি ছিল না। তারা কি করত, ওই যাজকদের এবং সামন্ত প্রভুদের জমিতেই কি চাষ করত। আর ওই 60%
শতাংশ জমি ছিল এই সামন্ত প্রভু বা যাজকদের হাতে। সামন্ত প্রভু বা যাজকদের হাতে 7% জমি সামন্ত প্রভু বা যাজকদের হাতেই ছিল। তারা ওই তাদের জমিতেই চাষ করত এবং তাদের তো জমিতে চাষ করত, এবং কিছু কিছু সময় তাদেরকে ওই জমিতে বেগার কাটানো হতো এবং তাদেরকে মাঝে মাঝে রাস্তার কাজ করতেও বাধ্য করা হতো। তাছাড়াও তাদের উপর কর ধার্য করা হতো, প্রচুর পরিমাণে কর ধার্য করা হতো তাদেরকে। এবং যে সামন্ত প্রভু বা যাজকরা ছিল, যে যাজকরা তো গির্জার শাসক ছিল, তারা কি করত, ধর্মের দোহাই দিয়ে তাদের উপর, কৃষকদের উপর কর ধার্য করত। তারা ভাবতো কি তারাই রাষ্ট্র, তারাই সব, ভগবান তাদের পাঠিয়েছে নাকি রাষ্ট্রকে শাসন করার জন্য। তারা ওই কথাই প্রচার করে বেড়াতো। তারা নিজেদেরকে রাজ্য বলে দাবি করত। এটাই ছিল এই কারণটা। এবং তাদের উপর যে কর ধার্য করা হতো, এই কর যে ধার্য করা হতো, দুইটা নাম ছিল, একটা ছিল টাইট, একটা ছিল টাইপ। তো এই যে যে কর ধার্য করা হতো সেটা কি ছিল, কৃষকদের উৎপাদনের, কৃষকদের দশমাংশ ধার্য করা হতো, এই টাইপ নামক যে কর ধার্য করা হতো তা কৃষকদের উৎপাদনের 10% ধার্য করা হতো। এবং তাছাড়াও কি ছিল, তার উপর প্রত্যক্ষ পরোক্ষ করও ধার্য করা হতো। এই প্রত্যক্ষ পরোক্ষ করের মধ্যে ছিল লবণ আইন এবং লবণ কর, এবং তামাকজাত, যেমন বিভিন্ন তামাকজাত দ্রব্য, নেশা জাতীয় দ্রব্যের উপরও কর ধার্য করা হতো। এটাই ছিল ফরাসি বিপ্লবের কারণ। এই কর বেশি বেশি কর ধার্য করাতে কি হয়েছিল, তাদের মধ্যে একটা বিক্ষোভ সৃষ্টি হয়েছিল এবং বিলাসবহুল জীবনযাপন করাতেও তাদের মধ্যে একটা বিলাসবহুল তাদের যে জীবনযাপন ছিল, এটাও কি ওই তৃতীয় শ্রেণীর মানুষকে শোষণ করেই হয়েছিল। এই জন্যই এই বিপ্লবটা ঘটেছিল। তো আমরা আজকে দুইটা কারণ উল্লেখ করলাম, পরবর্তী সময়ে আরো বিস্তারিত করব। আর আজকে এইভাবে বলার কারণ হলো যে তোমাদের যখন আসবে তখন তোমরা যেন একটু সংক্ষেপে লিখতে পারো। অনেক সময় তো কমন পড়ে না, অনেক সময় পড়ে না। আর তোমাদের গল্পের আকারে বলার কারণ হলো তোমরা যেন বুঝতে পারো। আর তোমাদের লাস্ট একটা অ্যাডভাইস দিচ্ছি যে তোমাদের যে মডেল কোশ্চেন আছে 2020-21 ওটার মধ্যে আছে যে ফরাসি বিপ্লব ওই সময়ে সমাজ ব্যবস্থায় মানে ফরাসি বিপ্লব ওই ইউরোপের সমাজ ব্যবস্থায় কি রকম
আলোচনা করি। এই প্রশ্নটা তোমাদের মডেল কোশ্চেনে 2021 এবং 2022 এসেছিল। তো আজকে যে আলোচনাটা করলাম ওই আলোচনাটার যে পয়েন্টগুলি বললাম এই পয়েন্টগুলি তোমাদের এই কোশ্চেনটার মধ্যে তোমরা লিখতে পারবে, ঠিক আছে? তার জন্য আমি এটা বললাম। আর এটা পরবর্তী টপিক থাকবে বেঁচে থাকার জন্য লড়াই। বেঁচে থাকার জন্য লড়াই যে শ্রমিকরা করেছিল এটাও কিন্তু ফরাসি বিপ্লবের উপর প্রভাব ফেলেছিল। তো নেক্সট ক্লাসে আমরা ওইটা আলোচনা করব, ঠিক আছে? তো আমাদের চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। এটাই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।